নমস্কার। আশা করছি আপনারা সবাই খুব ভালো এবং সুস্থ আছেন। চামেলি মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে গল্পটি আমি পাঠ করব, গল্পটির নাম সাপ। লিখেছেন বিশিষ্ট সাহিত্যিক আশাপূর্ণা দেবী। আশা করছি সম্পূর্ণ গল্পটি আপনারা অবশ্যই শুনবেন। শুরু করছি সাপ। গরমের দুপুরের চড়া রোদে ভবেশ সান্যালের বাড়ির পিছনের পোড়ো জমিটায় মাটি কোপাচ্ছে বদন ঘরামি। বদনের গা বেয়ে ঘাম গড়াচ্ছে দরদরিয়ে, আর কোদালের প্রতিটি কোপের সঙ্গে সঙ্গে বিচিত্র ভঙ্গিতে তরঙ্গায়িত হচ্ছে শরীরের প্রতিটি পেশি। বদনের চোয়াল দুটো দেখে মনে হচ্ছে হাড় নয়, লোহা। আর নিচের ঠোঁটটাকে কামড়ে ধরে থাকা উপরের দাঁতের পাটিটা যেন একটা গোঁয়ার্তুমির প্রতিজ্ঞা। তবু সেই কবজাটা ঠোঁটের মধ্য থেকেই দুর্বোধ্য একটি শব্দ বেরিয়ে চলেছে কোদালের তালে তালে। সেই শব্দটা বাতাসে ধাক্কা মেরে মেরে আওয়াজ তুলছে হাই হাই, হিস হিস। রবিবারের দুপুর, এখন বাড়ির সকলে বিশ্রাম করছে। শুধু কিছুক্ষণ আগে ভবেশ সান্যাল নিচে নেমে এসে বদনকে একবার ভালো মতো নির্দেশ দিয়ে নিশ্চিত হয়ে শুতে চলে গেছেন, এবং শাসিয়ে গেছেন চোখের আড়াল হলেই যেন কাজে ফাঁকি দিতে না বসে বদন। 5 টাকা রোজ কবলেছিস, সেটা মনে রাখিস বদন। তোর বাবা আমার এখানেই 5 শিকে রোজে কাজ করে গেছে রে। এখনকার লোকেরা অবশ্য বাবুদের বাঁকা কথা সয়ে চুপ করে যায় না। বদনও তৎক্ষণাৎ জবাব দিয়েছে, বাবা 5 আনায় 2.5 চাল খেয়ে গেছে বাবু। বলে চটি ফটফটিয়ে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে নিজের এয়ার কুলার বসানো দরজা জানালা বন্ধ অন্ধকার ঘরে ঢুকে পড়েন ভবেশ। একেই তো রোদে অ্যালার্জি ভবেশ সান্যালের। একবার ওই রোদের ধারে গিয়েই গা জ্বালা করে উঠেছে, তার ওপর আবার বদনের ওই হাড় জ্বালানো কথা। ছোট লোকের আজকাল কি আসপদ্দাই বেড়েছে। ঘরে ঢুকেই মন্তব্যটি ভবেশ বনলতার দিকে ছুঁড়ে দিলেন। বেটারা কথা কয় না, ঢিল ছুঁড়ে মারে। ঠান্ডা ঘরের মধ্যেও মাথার কাছে টেবিল ফ্যান চালিয়ে শুয়ে আছেন বনলতা। অন্ধকারে পুরোপুরি দেখা না গেলেও অবস্থানটা বোঝা যাচ্ছে। অতএব প্রেরিত মন্তব্যটি ঠিক জায়গাতেই পৌঁছয়। আজকালকার অভিধান থেকে ছোটলোক শব্দটা উঠে গেছে। অতএব এরকম একটা কথা উচ্চারণ অবশ্যই বেআইনি। তবে জগৎ সংসারে সর্বাধিক বেআইনি কথা বলবার একটা আইনসঙ্গত জায়গা আছে, এই রক্ষা। বনলতা ঘুমে জড়ানো গলায় বললেন, কেন, কে কি বলল? তারপর ঘুমিয়ে পড়লেন। এই এক বিশ্রী অভ্যাস বনলতার। তা বনলতার না হয় বয়স হয়েছে, ভাত ঘুমের অধীনে পড়ে গেছেন। কিন্তু বনলতার যুবক পুত্রও যদি কথা বলতে বলতে উত্তর না দিয়ে ঘুমিয়ে পড়ে, সহ্য করা শক্ত নয় কি? তবু নিতা রাগ চেপে দেবেশের গায়ে ধাক্কা দিয়ে বলে ওঠে, এই আবার আবার ঘুমের তাল করছো? বলছি না, আমার পরিকল্পনাটা কান মন প্রাণ দিয়ে শোনো। দেবেশ ঘুমে জড়ানো গলায় বলে, শুনছি তো, সব শুনছি। সব শুনছো? কই বলো দেখি। গ্লোব নার্সারি থেকে কি কি গাছের বীজ আনতে বলেছি তোমায়? আর সামনের রথের মেলায় কোন কোন গাছের চারা? লিস্ট করে রাখো না, বলে পাশ ফিরে পাকাপাকি ঘুমিয়ে পড়ে দেবেশ। এ ঘরটাও অন্ধকার এবং ঠান্ডা, তবে যান্ত্রিক ঠান্ডা নয়। বন্ধ জানালা দরজায় সেই প্রাচীন পদ্ধতিতে মোটা ভারী খসখসের পর্দা টাঙানো। দেবেশের সর্দির ধাত,
তাই তার ঘরে যান্ত্রিক ব্যবস্থা চলে না। ছুটির দুপুরে বাইরের গরমকে প্রবেশ নিষেধ করে দিয়ে এমন একখানি তোফা ঘুম পেড়ে বসেছিল বেচারা। তার মাঝখানে কি উৎপাত! যেন এই মুহূর্তে নিতার বাগানে গোলাপ, গন্ধরাজ, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা, কাঞ্চন ফুল, বোগেনভিলিয়ার সমারোহ পড়ে যাওয়া চাই, আর গজিয়ে ওঠা চাই ডালিম, আখরোট, আপেল, আনারস, আম, পেয়ারার চারা। ধুত! তা দেবেশের বিরক্তিটা খুব অমূলকও নয়। যখন যেটা মাথায় ঢোকে নিতার, তদ্দণ্ডেই সেটা করে তুলতে না পারলে পাগল করে ছাড়ে সে। রান্নাঘরের পিছনের ওই জমিটা তো দক্ষিণের হাওয়া বাবদ সেই কোন জন্মে বাড়ি তৈরির আমল থেকে পড়ে আছে। তদবধি ওটা ঝিয়েদের সুখস্বর্গ। বাসন মাজার জন্য একটা কল, চৌবাচ্চা থাকার সুবিধে ওরা ওটাকে নিজেদের এলাকা ধরে নিয়ে বাড়ির জঞ্জাল কষ্ট করে আর বাইরে ফেলতে যায় না। অতএব বলা যায় ওই পোড়ো জমিটায় দীর্ঘদিন ধরে সারের কারখানা বসানো আছে। বেশ ছিল নিতা। হঠাৎ এই ভয়ানক অপচয়টা ওর চোখে পড়ে গেল। আরে, ওখানটাও অমন বিশ্রী করে ফেলে না রেখে তো সুন্দর বাগান করা যায়। ব্যাস, মনে করা আর মাথায় গিথে বসে যাওয়া। তার কল্পনার বাগান ফলে ফুলে মঞ্জুরিত হয়ে ওঠে। এমনকি ভবিষ্যৎ বাগানের প্রধান কাল্পনিক ছবি কাগজে এঁকে ফেলে রং লাগাতে বসে গভর্নমেন্ট আর্ট কলেজের ফাইনাল ইয়ারের ছাত্রী নিতা সান্যাল, এবং সঙ্গে সঙ্গে শ্বশুরের কাছে আর্জি পেশ হয়ে যায় জমিটা চৌরস করিয়ে দেবার জন্যে। ছবিখানাও দেখাতে ছাড়ে না। ভবেশ হেসে বললেন, যেভাবে প্ল্যান ডিজাইন করে ফেলেছ মা, তাতে তো মনে হচ্ছে অন্তত বিঘে খানেক জমি পড়ে আছে তোমার শ্বশুরের। আচ্ছা, কি আছে না আছে দেখবেন পরে। নিতার আবদার বিগলিত কণ্ঠ ঝংকৃত হয়েছিল। ঠিক করে একবার হাতে পেলে তাক লাগিয়ে দেব, দেখবেন। হিস, এতটা জায়গা এত বিচ্ছিরি হয়ে পড়ে থাকে। হ্যাঁ, এতদিন কেন? এই ধিক্কার বাণী আর আবদার বাণীর ফলশ্রুতি 5 টাকা মজুরি কবলে বদন ঘরামিকে ডাকিয়ে আনা। এখন যে শত চেষ্টাতেও দেবেশকে ঘুম ভাঙিয়ে রথের মেলায় শেয়ালদা বাজারে অথবা গ্লোব নার্সারিতে নিতাকে নিয়ে যাবার প্রতিশ্রুতি আদায় করা যাবে না, অথবা নিতার উৎসাহের শরিকও করা যাবে না, সেটা বুঝে নিয়ে নিতা আস্তে পর্দা সরিয়ে ওই ছায়া ছায়া স্নিগ্ধ ঘরটা থেকে রোদে ঝাঁঝা বারান্দায় বেরিয়ে এলো। বেরোতেই হঠাৎ যেন একটা আগুনের ঝলক লাগলো গায়ে। বারান্দায় বেরিয়ে অদ্ভুত একটা শব্দ কানে এলো নিতার। হাই হাই, হিস হিস। কিসের শব্দ? কোন দিক থেকে আসছে? একটু থমকে দাঁড়ালো। বিরতিহীন একটানা একটা ধ্বনি, যেন কিসের তালে তালে উঠছে পড়ছে। ধ্বনিটা আন্দাজ করে নিতা এদিকের বারান্দা থেকে ঘুরে ওদিকটায় চলে গেল, যে দিকটা দক্ষিণ, যে দিকটায় মাটি কোপানো হচ্ছে। বাহ, পশ্চিমে আর দক্ষিণে বাতাসের কি অদ্ভুত পার্থক্য! এদিকে আসা মাত্র শরীরটা যেন জুড়িয়ে গেল। যদিও রোদ আসছে তেরছা ভাবে, তা আসুক। বারান্দার ধারে গিয়ে দাঁড়ালো নিতা রেলিং ধরে, কারণ এইখানে এসেই ওই হাই হাই হিস হিস আওয়াজটার হদিশ পাওয়া গেল। কোদালের কোপের তালে তালে বিচিত্র ওই আওয়াজটা তুলছে বদন। শরীর খাটানো কাজের মানুষরা এই রকমই করে বটে। বিশেষ একটা ধ্বনির মধ্যে দিয়ে ওরা পরিশ্রমের ভার লাঘব করে নেয়। পরিশ্রম বলে পরিশ্রম, কি প্রচণ্ড রোদের মাঝখানে! নিতা ভাবল,
আমরা ঘরের মধ্যে খসখসের পর্দা টাঙিয়ে আর ফুল স্পিডে পাখা চালিয়েও গরমের বিরুদ্ধে নালিশ জানাচ্ছি, আর ওই লোকটা, ভাবা যায় না। আহা! মমতার দৃষ্টিতে তাকাতে তাকাতে হঠাৎ যেন অন্য এক অনুভূতিতে অভিভূত হয়ে যায় নিতা। কি অপূর্ব এই পরিশ্রম কঠিন হয়ে ওঠা কালো পাথরে গড়া দেহটার ভঙ্গি! কি অদ্ভুত সৌন্দর্য! লোকটা যেন একটা রক্ত মাংসের মানুষ নয়, একটা বিদ্যুৎ চালিত যন্ত্র। একভাবে স্প্রিংয়ের মতো নামছে উঠছে, উঠছে নামছে। আশ্চর্য, একবারও থামছে না, হাঁপাচ্ছে না, কপালের ঘাম মুছছে না। আবার ভাবল নিতা, শুধু কপালের ঘাম মুছে কি করবে? সারা শরীরটাই তো ঘামে ধোয়া হয়ে যাচ্ছে। না, এ একটা দৃশ্য বটে, স্কেচ করে নেবার মতো। সচরাচর এমন জীবন্ত মডেল জোটে না। মডেলিংয়ের ক্লাসে মডেল তো থাকে ছবি, অথবা কেষ্টনগরের মাটির পুতুল। মুটে মজুর, কামার, কুমোর, জেলে, চাষি, ছুতোর, তাঁতি, এদেরই তো অগ্রাধিকার মূর্তি গড়ার জগতের মডেল হিসেবে। কিন্তু এমন জীবন্ত সৌন্দর্য চোখে পড়ার দুর্লভ ভাগ্য দৈবাতের কথা। আর্ট কলেজের ছাত্রী নিতা সান্যালের মনের মধ্যে একটা খুশির জোয়ার বয়ে গেল। ভুলে গেল একটু আগেই মনে করছিল বেচারি লোকটিকে ডেকে কাজ থামিয়ে একটু ছায়ায় বসে বিশ্রাম করতে বললে ভালো হয়। তড়িতে গিয়ে নিতা তার স্কেচের খাতা আর একটা পেন্সিল নিয়ে চলে এলো। আত্মবিস্মৃত নিবিষ্টতায় ঘস ঘস চালাতে লাগলো পেন্সিল। মুহূর্তে মুহূর্তে ওই মডেলের দিকে চকিত দৃষ্টিপাত করতে করতে। না, অমন প্রচণ্ড সৌন্দর্যকে রেখায় বন্দি করে ফেলা সহজ নয়। তবু নিজের কাজে দারুণ খুশি হয়ে পড়ে নিতা। স্রেফ দাঁড়িয়ে দাঁড়িয়ে বিনা প্রস্তুতিতে এমন একখানা কাজ করে ফেলতে পেরে যেন আত্মমোহ এসে যায় ওর। মাসলের রেখাগুলো ঠিক ঠিক ফুটছে, ঝাঁকড়া চুলগুলোর ঝুলে পড়া ভঙ্গি। হাতের ছবিটাকে ঘুরিয়ে ফিরিয়ে সামনের ছবিটার সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখছিল নিতা। হঠাৎ ঘাড়ে একটা হাতের স্পর্শ, একটা গরম নিঃশ্বাসের হাওয়া। চমকে মুখ ফিরিয়ে উজ্জ্বল হাসি মুখে বলে উঠল, ঘুম ভাঙল? কিন্তু সে ঔজ্জ্বল্যের ছাপ দেবেশ সান্যালের চোখে পড়ল না। অভিব্যক্তিহীন মুখ থেকে একটা বোদা কথা বেরিয়ে এলো, অনেকক্ষণ ভেঙেছে, তোমারই ধ্যান ভঙ্গ হচ্ছিল না, একেবারে ইয়ে। ধ্যান? তা ভুল বলনি। আপন কৃতিত্বে উৎফুল্ল শিল্পী খাতাটা খুলে ওর সামনে ধরে বলে, কি একখানা মার্ভেলাস স্কেচ করে ফেললাম দেখেছ? দৈবাতের অনুগ্রহে এমন একখানা ফার্স্ট ক্লাস মডেল পাওয়া যায়, বলো সত্যি কিনা? দেবেশ সান্যাল ভুরু কুঁচকে ওই রৌদ্র দগ্ধ ভূমির দিকে তাকায়, তাকায় তার কেন্দ্রবিন্দুতে। হঠাৎ রাগে মাথা জ্বলে ওঠে তার। ওই একটা দুর্ধর্ষ স্বাস্থ্য জোয়ান লোকের এরকম নেংটি পড়া মূর্তিটা এমনই অপূর্ব সৌন্দর্যময় মনে হলো নিতার যে একেবারে খাতায় এঁকে নিতে ইচ্ছে হলো। কেউ কোনোখানে নেই, একা ওই অশ্লীল দৃশ্যটার দিকে তাকিয়ে দেখতে লজ্জা করল না? লোকটা হয়তো আর চোখে চোখে দেখেছে বৌদি তার ছবি এঁকে নিচ্ছে। অসহ্য তেতো গলায় দেবেশ বলে ফেলল, এই বিটকেল লোকটার চেহারাখানা একেবারে উচ্চাঙ্গের আর্টের পর্যায়ে উঠে পড়ল তাহলে। নিতা তার স্বামীর কণ্ঠস্বরের পর্দার উঁচু নিচু ধরতে পারল না, বলে উঠল, নিশ্চয়। বলতে পারো কালো পাথরের হারকিউলিস। ভাবে স্কেচের মধ্যে রংটা ফোটানো যায় না, আর এই ঘামটাও নয়। ভাবছি এই স্কেচটা থেকে একটা প্লাস্টার অফ প্যারিসের। আরে বাপ! স্থির হয়ে গেল কোদাল।
আকাশ চিরে ফেলা তার ওই আর্তনাদটা ছুরির ফলায় যেন সমস্ত পরিবেশটাকে টুকরো টুকরো করে ফেলল। সেরেছে, নিশ্চয় পায়ে কোদাল বসিয়েছে। ডেটলের শিশিটা নিয়ে তুমি শিগগির। বলতে বলতে ছুটে নিচে নেমে গেল নিতা। যেন বারান্দা টপকে শোঁ করে নেমে যাওয়া সম্ভব নয় বলেই ওর এই সময় সাপেক্ষ প্রয়াস। সাবেকি গড়নের বাড়ি, রাস্তা থেকে উঠে যাওয়া সিঁড়ি নয়, ভিতর মহলের মধ্যেই তার অবস্থান, একেবারে সংসারে মূল কেন্দ্রে। রান্নাঘর, ভাঁড়ার ঘর, খাবার ঘরের সংলগ্ন দালানে। এখান থেকে একটা দরজা খুলে গোটা ৩-৪ ধাপ নেমে পড়লেই ওই জমি। এক নিমেষে সেখানে পৌঁছে যায় নিতা। ঠাকুর, বাবুরাম বলে সিঁড়ির তলায় ঘুমিয়ে থাকা লোক দুটোকে ডাক দিয়ে। কিন্তু এটা কি হলো? নিতা ওই ধুলো ভরা সিঁড়ির একটা ধাপে বসে পড়ে বলে উঠল, কেন? সাপ! হ্যাঁ, সাপই। নিজের পায়ের ওপর কোদাল বসিয়ে দেয়নি বদন, বসিয়েছে একটা সাপের ঘাড়ে। তার অর্ধাংশ এখনো মাটির নিচে অদৃশ্য, বাকি অর্ধাংশ কোদালের ফলায় গেঁথে আটকে রয়েছে। আধখানা হলেও দেখে বোঝা যাচ্ছে রীতিমতো লম্বা মোটাসোটা একটা চকচকে সাপ। কে জানে দারুণ বিষাক্তই কিনা। নিতা শিউরে উঠে বলে, ভাগ্যিস কামড়ায়নি। কি করে কাটলে? এখন বদন কোদালটা হাত থেকে নামিয়ে রেখে ধুতির ওপর আঁটো করে বাঁধা চিরকুট্টি গামছাখানাকে খুলে নিয়ে গায়ের ঘাম মুছছে। কোনো মহিলার সামনে যে এটা শোভন নয় সে জ্ঞান নেই তার। স্বল্প ভাষণে সে যা বলে তার অর্থ হচ্ছে, কর্তামশাইয়ের নির্দেশ ছিল জমানো জঞ্জালগুলো বাইরে নিয়ে গিয়ে ফেলে না দিয়ে বেশ গভীরভাবে মাটি কুপিয়ে কুপিয়ে তার সঙ্গে ওই জঞ্জালগুলো ওলটপালট করে করে মিশিয়ে মাটিটাকে সারালো করে ফেলা। সেই কাজটাই করছিল বদন। হঠাৎ দেখে কোদালের আগায় সাপের মাথা। মাথার দিকটাই উঠে এসেছে, বাকি দেহটা এখনো মাটির নিচে পোঁতা রয়েছে। আধখানা সাপ, এ একটা অদ্ভুত দৃশ্য বটে। তার ধোঁয়াটে মেটে রঙের ওপর সাদাটে রেখার চিত্রকলা আর চকচকে পালিশের প্রলেপ এমন একটা ভয়াবহ সৌন্দর্যের সৃষ্টি করেছে যে চোখ ফেরানো শক্ত। কিন্তু শিল্পীর চোখ নিয়ে তাকিয়ে দেখবার অবকাশ জোটে না। ততক্ষণে ঠাকুর আর চাকর বাবুলাল এসে পড়ে সাপ সাপ আরে বাপ বলে এমন একটা শোরগোল তোলে যে এয়ার কুলিং ঘরের টাইট দরজা জানালা ভেদ করে সে শোরগোল কর্তাগিন্নির সুখনিদ্রার উপর হাত দেয়। পাশের বস্তি থেকে ঝি চলে আসে টাইমের আগেই, তার পিছু পিছু তার বন্ধু বান্ধবী। আগুন আর সাপ, এই দুটো জিনিস যেন বেড়া ভেঙে দেয়। আগুন বেড়া ভেঙে নিজেকে ছড়িয়ে, সাপ ভাঙে তার বার্তা ছড়িয়ে। ঘরামির কোদালের আগায় প্রকাণ্ড একটা সাপ কাটা পড়েছে। এ কি সোজা খবর? আধখানা তো পাওয়া গেল, এখন বাকি অংশটা? বাদন, ল্যাজটাকে টেনে বার কর না। বাবুলালের উৎসাহী কণ্ঠ। ওটার তো আর কামড়াবার ক্ষমতা নেই। ঠাকুরও কাটা সাপটা থেকে 10 হাত দূর থেকে বীর বিক্রমে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, ও আধখানা বার কর, জোড়া দিয়ে সৎকার করে আসি। সাপ মারলে সৎকার করতে হয়, এটা সকলেরই জানা, তাই কেউ কিছু বলে না। শুধু অজ্ঞ নিতাই বলে ওঠে, সৎকার করবে কি? কলরোল বস্তিবাসিনীদের মধ্যে। ও মা, তা জানে না বৌদিদি, সাপের মরা হয় গঙ্গায় দিয়ে দিতে হয়, নয় চিনু সাজিয়ে পোড়াতে হয়।
তাই এদিকে আর গঙ্গা কথা পড়াতেই হবে। জ্ঞান দান করেন ঝি মালতী। তখন জনতার মধ্যে থেকে অনেক অদৃশ্য দৈববাণী হতে থাকে। এটা তো দেখা যাচ্ছে জাতসাপ, বামুনকে দে দাহ করতে হবে। ঠাকুর, তোমার হাতেরই আগুন নেবে। জন্মে তোমার কেউ ছিল বোধহয়। একেবারে দুটুকরো হয়ে গেছে বলে প্রাণে রক্ষে পেয়ে গেলি বদন, নচেত হঠাৎ ঘা খেয়ে যদি ফুঁসিয়ে উল্টে মরণ কামড় দিত। আরে বদনা, ল্যাজটা খুঁজে দেখ না, কি সাপ তা ঠাউর হচ্ছে না। বাক্যবিন্যাস ক্রমশই উত্তাল হচ্ছে। গুলতানি করবার এমন মৌকা কটা মেলে। ওখানে কিসের গুলতানি হচ্ছে? নিদ্রোত্থিত গৃহকর্তার ভারী গলা দোতলার বারান্দা থেকে গমগমিয়ে ওঠে। নিচের লোকেরা তাকিয়ে দেখে দোতলার বারান্দায় সারি সারি তিনখানি মুখ, কর্তার, গিন্নির, ছেলের। বাবুলাল মুখ তুলে বলে, একটা ভুঁই গোখরো সাপ বাবু, বদনের কোদালের কোপে কাটা পড়েছে। বনলতার তীব্র তীক্ষ্ণ স্বর হুইসেলের মতো শিউরে ওঠে। বেঁচে নেই তো? বাজবে কি? বদন আত্মস্থ ভঙ্গিতে কৌশলে কোদালের ফলায় সাপটাকে একটা পেঁচ দিয়ে কোদালটাকে উঁচু করে ধরে বলে, দেখেন না, দু টুকরো হয়ে গেছে। সকলে সভয়ে তাকিয়ে দেখে। বনলতা ছেলের দিকে তাকিয়ে মুখ ফুঁচকে বলেন, তা বৌমা ওখানে কি করছে? দেবেশ সান্যাল ভারী গলায় বলে, বোধহয় ছবি আঁকছে। ছবি আঁকছে? ওই ছোট লোকদের মাঝখানে বসে? বনলতা আবার হুইসেল বাজান। বৌমা, তুমি ওদের মধ্যে কি করছো? কি করছি দেখবেন, আসুন না মা, অদ্ভুত একখানা দৃশ্য। এই বলাটা অবশ্য শুধুই শাশুড়িকে নয়, প্রধানত পার্শ্ববর্তীকেই। কিন্তু পার্শ্ববর্তীর মুখ দেখে শাশুড়ি প্রমাদ গোনেন। এই এক বউ হয়েছে বাবা, মান সম্মানের ধার ধারে না, প্রেস্টিজ জ্ঞানের বালাই মাত্র নেই। দেবু যে কি করে সহ্য করে। বনলতা ভবেশের দিকে তাকান। আশকারা দিয়ে দিয়ে বউটিকে কি করে তুলেছ দেখেছ? ডাকো দেখি। ভবেশ নিচের তলাটা অবলোকন করেন। পরিস্থিতিটা তাঁরও ভালো লাগে না। গম্ভীর গলায় বলেন, বৌমা, তুমি আর ওখানে কি করবে? চলে এসো। কিন্তু আশকারা পাওয়ার দোষ ফলবে না। বৌমা ঊর্ধ্বমুখী হয়ে বলে, সাপটার বাকি আধখানা তো এখনো মাটির নিচে বাবা। ঠাকুর বলছে দুটোই জুড়ে নিয়ে সৎকার করতে হবে। দেখবেন, আসুন না বাবা। কিন্তু ওরা আসবেন কি? সাপ শব্দটার ভয়াবহতা ওদের পায়ে যে শেকল পরিয়ে দিয়েছে। নইলে দেবেশ সান্যাল কি ক্রুদ্ধ আক্রোশে তার কাণ্ডজ্ঞানহীন স্ত্রীর পিছু পিছু নেমে আসছিল না তখন? ডেটলের শিশি নিয়ে নয় অবশ্য, শুধু হাতেই। সিঁড়ির শেষ ধাপে এসে পৌঁছে তাড়াতাড়ি ফিরে যেতে হয়েছে। নিতার কণ্ঠস্খলিত সেই সাপ শব্দটা মুহূর্ত বিকল করে দিয়েছে তার বুদ্ধিবৃত্তি। অনড় হয়ে দাঁড়িয়ে থেকেছে কিছুক্ষণ, তারপর উঠে এসেছে বারান্দায়। ততক্ষণে শোরগোল উঠে গেছে এবং ব্যাপারটা হৃদয়ঙ্গম হয়েছে। সন্দেহ নেই ব্যাপারটা চমকপ্রদ। কিন্তু ওই নোংরা লোকগুলোর মাঝে নিতা কি জন্যে? রাগে হাত পা কাঁপছিল দেবেশের, অথচ শাসিয়ে ডাক দেবে সে সাহসও হয়নি। সাহসের অভাব নিতার ভয়ে নয়, নিতার অবাধ্যতার ভয়ে। এতগুলো লোকের সামনে নিতা যদি তার শাসনে কর্ণপাত না করে, তা পারে নিতা। অনায়াসে আগ্রহ ভরে বলতে পারে, ব্যাহ, আমি এখন যাব কি, দেখছি দেখছো না। ভবেশ গলা বাড়িয়ে আর গলার জোর বাড়িয়ে বলেন, তা বাকি আধখানা তাহলে উদ্ধার কর। বদন, শুনছিস তো বৌদিদির হুকুম,
সৎকার করতে হবে। কিন্তু বৌমা, ওরা যা করবার করবে, তুমি চলে এসো না। কিন্তু সে কথায় মন না দিয়ে নিতাও ব্যগ্র ব্যাকুল গলায় বলে, হ্যাঁ হ্যাঁ, তাই করো বদন, ওটা উদ্ধার করো। দেখো যেন হাত দিয়ে টেনে দেখতে যেও না, একটা কিছু দিয়ে ধরে। হেই বাবুলাল, খানিকটা ন্যাকড়া ট্যাকড়া নিয়ে এসো না। নিতার মুখে বোধ করি শরীরের সব রক্ত এসে জমা হয়েছে। নিতার সেই লালচে কপালে রোদের তাতে বড় বড় ঘামের ফোঁটা। নিতার চোখের তারায় ওর ভেতরের আগ্রহ, উৎকণ্ঠা, কৌতূহল, ব্যাকুলতা। বদন সেদিকে তাকিয়ে দেখেও বিরোধী পক্ষের নেতার মতো এক গুঁয়ের ভঙ্গিতে বলে, বেপাদ আছে। বাহ, বিপদ কিসের? ওরা তো বলছে। বদন এখন মাথা নিচু করে বলে, ওনারা তো কদাচ একা থাকে না বৌদিদি, জোর বেঁধে থাকে। জোরের এক জুটি গেলে অপরজন ক্ষেপে ওঠে। ওখানটায় নাড়াচাড়া করতে গেলে হিংস্র হয়ে বেরিয়ে এসে ছবল হানতে পারে। বদনের কথায় হঠাৎ একটু স্তব্ধতা এলো এবং দেখা গেল যারা তামাশা দেখতে ভিড় জমিয়েছিল তারা আস্তে আস্তে পশ্চাৎপসরণের তাল করছে। সত্যি এটাও তো সকলেরই জানা কথা, এতক্ষণ খেয়াল করেনি তো কেউ। ঠাকুর, বাবুলাল, ঝি এরা মাটি ছেড়ে সিঁড়ির ওপরে উঠে গেছে। শুধু নিতা, অবশ্য সেও আর বসে নেই, দাঁড়িয়ে উঠেছে। বদন একবার দোতলার দিকে তাকায় পরিস্থিতির দিকে। ঠাকুর, চাকর, ঝি এদের নিরাপদ দূরত্ব থেকে হাত নেড়ে মুখ নেড়ে উৎসাহ দেওয়ার ঘটায় একটু হাসি ফুটে ওঠে তার মুখে। তারপর সসম্ভ্রম দৃষ্টিতে একবার বৌদির দিকে তাকিয়ে বলে, ঠিক আছে। কোদালে আটকে থাকা সাপের অর্ধাংশ ঝেড়ে একধারে ফেলে আবার ঝপাঝপ কোদাল বসায় বদন। তারপর ধপ করে কাঁধ থেকে গামছাখানা নিয়ে হাতে জড়িয়ে হেইও বলে একটা টান দেয়। খেলাঘরের রবারের সাপের মতো সরাত করে উঠে আসে বাকি টুকরোটা নিতার বিস্ফারিত দুই চোখের সামনে। জুড়ে দেখ বদন, দুটোই জুড়ে দেখ। বাবুলাল মহোৎসাহে উৎসাহ দেয়। বাবুদের ডেকে দেখা, কত বড় শত্রুরকে ঘায়েল করেছিস তুই আজ। বোধ করি বাহাদুরির লোভেই বদন আবার যেই দ্বিতীয় অংশটাকে কোদালের হ্যান্ডেলের প্যাঁচে জড়িয়ে বলে ওঠে, ঠাকুরমশাই, আজ এইটাকে কেটে কুটে কারি বানাও, রাত্রিরে তোমার রান্নাঘরে বদনের নেমন্তন। শালারা কেবল মানুষকে কেটে বেড়ায়, আজ ওদের একজনা একটি মনীষীর হাতে কাটা পড়ল। এই বদন, কি হচ্ছে? ফেল ওটা। বৌমা, এবার হয়েছে তো দেখা, চলে এসো। যাই বাবা। বলেও নিতা দাঁড়িয়ে পড়ে আস্তে আস্তে বলে, জানো বদন, কাল রাত্রিরে আমি ঠিক এইরকম একটা সাপের স্বপ্ন দেখেছিলাম। নিশ্চয় এটাই। বেচারির পরমায়ু ফুরিয়েছিল, দেখলাম আমার সামনে দিয়ে সরসরিয়ে চলে গেল। বদন থমকে দাঁড়িয়ে পড়ে বলে, রাতে সাপের স্বপন দেখেছিলেন? ইস! নিতা অবাক হয়ে তাকায়। কেন, তাতে কি হয়? বদন হেট মুন্ডে বলে, সাপের স্বপন দেখলে বংশবৃদ্ধি হয়। আর আজই আমি। মেজাজটা খারাপ হয়ে গেল। তার দোষ আমার নয় বৌদিদি, দোষ ও বেটার বিধেতার। ওকে টেনে এনে আমার কোদালের মুখে ফেলল। বদনের কণ্ঠে বিষণ্ণতার আভাস, কিন্তু সেই বিষণ্ণ আবহাওয়ার উপর বাজ পড়ল। বাবুলাল, ওই হারামজাদা শুয়োরটাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দে তো। একটা সাপ মেরেছে বলে একেবারে সাপের 5 পা দেখেছে যেন।
এই বজ্রপতনের শব্দে উপস্থিত সকলেই চমকে উঠে কাঠ হয়ে যায়, মায় ভবেশ সান্যাল এবং বনলতা সান্যালও। পরবর্তী ইতিহাস সংক্ষিপ্ত। দাদাবাবুকে বলে দিস বাবুলাল, ভদ্রলোকেদের মুখ যত সস্তা, ছোট লোকের ঘাড় তত সস্তা নয়, বলে কোদালখানা তুলে নিয়ে চলে গেছে বদন ঘরামি, মরা সাপটাকে ফেলে রেখে দিয়ে এবং মজুরি না নিয়ে। নিতা ওই বিদ্রূপ বাঁকানো মুখটার দিকে চোখ তুলে তাকায়। নিতা যেন অবাক হয়ে যায়। বেশ কিছুদিন তো এই লোকটার সঙ্গে ঘর করছে নিতা। এই কুৎসিত হাসিটা কোথায় তোলা ছিল ওর? কই, এতদিন তো দেখেনি। আর নিতা কিনা একটু আগে ভেবেছিল ওপরে এসে বলবে, ইস, তখন যদি খাতা পেন্সিলটা হাতে করে নেমে যেতাম গো। ওই তোমাদের বদন যখন গর্তের মধ্যে থেকে কাটা সাপটাকে টেনে তুলছিল, স্কেচ করে নিতে পারলে সত্যি স্রেফ হারকিউলিস। সত্যি লোকটার স্বাস্থ্যটা দেখবার মতো। অথচ দেখো কি বা খায় ওরা, কি বা যত্ন করে শরীরের। আগে ভেবেছিল, বাচ্চা পড়বার আগে, তারপর আর ভাবেনি। এখন শুধু ওই অচেনা হাসিটার দিকে তাকিয়ে চোখটা সরিয়ে নিল নিতা। নিতার বাগান আর হবে না। কাটা পড়া সাপের জুটিটা চিরকাল ওখানে লুকিয়ে থাকবে আতঙ্কের বীজ বুনে। সরে গিয়ে খাতাটাকে খুঁজল নিতা। সেই বারান্দার ধারেই পড়ে রয়েছে। তাড়াতাড়ি নিচে নেমে যাবার সময় সেখানে ফেলে রেখে গিয়েছিল। আশ্চর্য, কেউ তাকিয়েও দেখেনি। সাবধানে তুলে নিয়ে সেই স্কেচের পাতাটা খুলে দেখল। কলেজে নিয়ে যাবে এটা কাল। ইতিহাসটাও বলবার মতো, কাজটাও সত্যি দেখাবার মতো হয়েছে। কিন্তু ভারী ভয় করছে। আজ হয়তো সারা রাতই সাপের স্বপ্ন দেখবে নিতা। দিনের দৃশ্যের জের, কাটা সাপ, আস্ত সাপ, ধোঁয়াটে মেটে রঙের ওপর সাদাটে রেখার চিত্রকলা সম্বলিত সাপের ঘাড় ভাঙা মুন্ডু, কোদালের আগায় আটকে থাকা দোদুল্যমান অর্ধাংশের ঘূর্ণিপাক। এরা সবাই নিতার স্বপ্নের মধ্যে এসে ঢুকবে না তো? দারুণ ভয় করতে থাকে নিতার। ও যে এখনই জেগে জেগে স্বপ্ন দেখছে। সাপ এসে গেছে সে স্বপ্নের মধ্যে। নিতা হঠাৎ দেখতে পাচ্ছে ক্লাসে বন্ধুদের মধ্যে কাড়াকাড়ি পড়ে গেছে নিতার ওই স্কেচটা নিয়ে। কারণ ওর ইতিহাসটাও যে অদ্ভুত। কিন্তু ওরা এ কথা বলছে কেন? আহারে, ইস, এইরকম সুন্দর সাপটা কাটা পড়ল। সাপটাকে ওরা দেখলো কি করে? নিতা ওদের সঙ্গে মাথা ঝুঁকিয়ে দেখে অবাক হয়ে গেল। সাপটাকে সে আঁকলো কখন? অথচ রয়েছে আঁকা ওই শক্তির প্রতীক। মূর্তিটার পায়ের কাছে পড়ে আছে দুখানা হয়ে। ভয়ে করতে করতে নিতার সমস্ত স্নায়ু শিরা যেন অবশ হয়ে আসে। রক্তের প্রবাহ থেমে যায়। সাপের স্বপ্নের হাত থেকে তাহলে রেহাই নেই নিতার। আজই নিতা জেনে ফেলেছে কি হয় সাপের স্বপ্ন দেখলে। নমস্কার, আমার গল্প পাঠ ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। অনেক ধন্যবাদ।